সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাট সবার মনে একটু দুঃখ, একটু কষ্ট। কারণ ইন্স্যুরেন্স সেক্টর আজকে পুরা দমে মার খেয়েছে। কোনো অসুবিধা নাই। আমি আপনাদেরকে ইন ডেপথ এ বুঝিয়ে দিব বাজারের ইনডেক্স যে আজকে ৭ পয়েন্ট পড়েছে, কেন পড়েছে, কি কারণে পড়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টরের আমাদের কি করা উচিত ছিল এবং আমি কি করেছি সেই বিষয়াদি নিয়ে ইন ডেপথ এ আলোচনা করব। সাথে আপনারা ওয়াচ লিস্টটা পেয়ে যাবেন। সামনে কোন সেক্টর বা কোন স্টকের দিকে আমরা মনোনিবেশ করব, সেই বিষয়াদি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। কারণ আপনারা জানেন অলরেডি আমি ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে আসছি এবং ব্যাংক নিয়ে যে টাইপের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম আমি, সেই টাইপের আপডেট এখনো বলবৎ আছে। আমি বলেছিলাম ওইখানে ব্যাংক কিন্তু একটু স্লো যাবে। দেখেন ব্যাংক কিন্তু এখনো স্লো। বাট এই সব বিষয়গুলা ইন ডেপথে আপনাকে জানতে হবে এবং আপনাকে বুঝতে হবে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে দেখেন এই যে ইন্স্যুরেন্স কিন্তু আজকে পুরা দমে মার খেয়েছে এবং ইন্স্যুরেন্সের যদি টোটাল গ্রাফটা আমরা দেখি বা এই ব্লকগুলা দেখি, একদম সবগুলা ইন্স্যুরেন্সই লাল, রেড। শুধুমাত্র প্রাইম ইন্স্যুরেন্স বাদ দিয়ে, প্রাইমটা কিন্তু 6% এর উপরে আজকে বাড়ছিল। দেন ক্লোজিংটা দিচ্ছে দেখেন 1% পজিটিভ দিয়েও ক্লোজিং দিতে পারে না, 1% এর কমে। বাট ইন্স্যুরেন্সের কি হয়েছে আজকে সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে চলেন ইনডেক্স নিয়ে আপনাদেরকে একটু আপডেট দেই। কারণ ইনডেক্সের সাথে আমাদের অনেক কিছুই ম্যাটার করতেছে। ইনডেক্স যদি আমরা না বুঝি, না জানি, তাহলে অন্যান্য সেক্টরগুলোর মুভমেন্ট, কখন কোন সেক্টর মুভমেন্টে যাচ্ছে, কখন কোন সেক্টরটা স্লো হবে বা কোথা থেকে প্রফিট টেকিং করতেছে স্মার্ট মানি, সেই বিষয়াদি আমরা ঠিকঠাক মতো ধরতে পারবো না। তো চলেন ইনডেক্স নিয়ে একটু আলাপ আলোচনা করি। দেখেন ইনডেক্স উঠবে নামবে, এটি ইনডেক্সের খেলা। এখন বিষয়টা হচ্ছে ইনডেক্সের আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে এইটা একদম বিয়ার স্পিন বার, 100% বিয়ার স্পিন বার, এতে কোনো সন্দেহ নাই। এবং ভলিউমটাও মোটামুটি এই যে আগের দিনের ভলিউমের কাছাকাছি ভলিউম বা সমান ভলিউম, সেটাও কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এই যে যে ইনডেক্সের ৩ দিন যে ছোট ছোট করে গ্রিন হয়েছে, মানে এই ১ পয়েন্ট অথবা ৩ পয়েন্ট অথবা ১৯ পয়েন্ট এই টাইপের ইনডেক্স বাড়ছে, এই ৩টা ছোট ছোট ক্যান্ডেল কি কারণে হয়েছে এটা অলরেডি আপনারা জানেন। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে ছিল। এইটুক যতটুকু হয়েছে এই জায়গাটাতে, সবটুকু হয়েছে কিসের জন্য? ইন্স্যুরেন্সের জন্য। এবং আজকে যতটুকু মাইর হয়েছে বা আজকে যতটুকু ইনডেক্স পড়েছে, এইটাও হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। তাহলে ইনডেক্স নিয়ে আমাদের ভয় কিসের? ইন্স্যুরেন্স মার খেতে পারে, বাট অন্য সেক্টর যদি আগামী দিন মানে আগামী রবিবারে কোনো একটা সেক্টর লিডিং এ আসে, সেটা হইতে পারে ব্যাংক, ফাইন্যান্স বা লাইফ অথবা আইটি অথবা টেক্সটাইল, যে কোনো একটা সেক্টর, মোটামুটি একটা ভারী সেক্টর হইলো বা লো পেইড এই টাইপের সেক্টর যদি লিডিং এ চলে আসে, যে ইন্স্যুরেন্স থেকে পার্টি বের হয়ে গেছে, দেন অন্য একটা সেক্টর নিয়ে তারা চিন্তা করতেছে, তাহলে ইনডেক্স কিন্তু পজিটিভ ভাইবে থাকবে। বাট আপনি যদি ফলো করেন, এইখানে কোনো সেক্টর আগামী রবিবারের লিডিং এ আসতেছে না। যে কোনো একটা সেক্টর, একটু ভারী সেক্টর হলে ভালো, বাট আপনাদের ইনডেক্সের কন্ডিশনটাকে বুঝতে হবে যে ইনডেক্স বিয়ারিশ তিনবার হইলেই আমরা সব হাতের শেয়ার সেল করে দিব, বিষয়টা এমন না। এই যে এই জায়গাটাতে দেখেন ইনডেক্স কিন্তু 58 পয়েন্ট পড়েছিল এই ক্যান্ডেলে। আমি বলেছিলাম এই জায়গাটাতে কি হয়েছে, এখানে প্যানিক সেল হয়েছিল বিধায় ওইখানে কিন্তু এই যে ইন্স্যুরেন্স সহকারে সব স্টক কিন্তু সেল করা ধরছে আমাদের আমজনতা। দেখেন এইখানে কিন্তু একটু রিকভারি দিয়েছে। এই টোটাল 58 পয়েন্ট এইখানে রিকভারি দেয় নাই, বাট ইন্স্যুরেন্স যাদের হাতে ছিল তারা কিন্তু মোটামুটি ভালো একটা রিকভারি পেয়ে গেছেন এবং প্রফিটেও ছিলেন। তাহলে ওই যে এই দিন যারা ইনডেক্স ফল দেখে সব হাতের শেয়ার মানে ইন্স্যুরেন্স সহকারে বিক্রি করলেন, তারা তো ঠিকঠাক মতো এই জায়গাটাতে প্রফিট নিতে পারে নাই। ইভেন এইখানে যারা বিক্রি করে দিয়েছিল ইন্স্যুরেন্স, তারা আবার দেখবেন যে এই নতুন করে এই জায়গাগুলোতে ফাঁসছে। এরকমই হয়। অনেকেই আমার সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করেছে। মানে ভুলটা আমরা এইখানেই করি। তো ইনডেক্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই। যদি অন্য কোনো সেক্টর লিডিং এ না আসে তাহলে ভয়ের আছে। আপনাকে বুঝতে হবে যে একটা সেক্টর অলরেডি লিড দিয়ে ফেলেছে। এই যে কয়েকদিন আগে ব্যাংক একটা লিড দিল। এই ব্যাংক লিড দেওয়ার পরে ব্যাংকটা স্লো হওয়ার পরে দেন ইন্স্যুরেন্স আসছে। এই ইন্স্যুরেন্সের কথা আমি নিজেও বলেছি এবং ব্যাংক কি হবে, কি হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি বিভিন্ন পোস্ট এবং প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওগুলা বা পোস্টগুলা যারা আমার রেগুলার দেখেন, তারা কিন্তু এই বিষয়টা ধরতে পারতেছেন। তো চলেন আজকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। ইনডেক্স হচ্ছে এই যে কোনো সেক্টর যদি আগামীতে লিডিং এ না আসে, তাহলে ইনডেক্স ফল করবে। আর যদি লিডিং দেখেন যে আগামী রবিবারে লিডিং এ চলে আসতেছে, তাহলে ইনডেক্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই।
এটাই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা। ইন্ডেক্সের কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে এখন আর দেখতেছি না। কারণ কোন একটা সেক্টর যদি লিডে চলে আসে তাহলে ওই সাপোর্ট বা ওই রেজিস্ট্যান্স এইগুলা কোনো বিষয় না, এগুলা কোনো ম্যাটার না। আপনাকে বুঝতে হবে কোন একটা সেক্টর আসতেছে কিনা মুভমেন্টে। ইভেন আমি যেভাবে আপনাদেরকে প্রত্যেকটা সেক্টরের মুভমেন্ট কি হইতে পারে, কোথায় গেলে আমরা প্রফিট টেক করব এবং কোথায় এন্ট্রি নিব, আপনাদের A to Z আপডেট দিচ্ছি। বাজার ভাই শর্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই, আপনাকে শর্ট প্রফিটই করতে হবে। 5%, 10%, 15%, 20% যে ইন্স্যুরেন্সগুলা মোটামুটি 10, 15, 20% করে দিয়ে গেছে। যারা ধরতে পারছে তারা ধরতে পারছে, আর যারা ধরতে পারে নাই তাদের তো আসলে কিছু করার নেই এখানে। আগের মতো নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা পোস্টেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এখন বাজার শর্ট, আপনাকে শর্ট প্রফিট টেকিং করতে হবে। না হইলে এই বাজার থেকে আপনি প্রফিট মেক করতে পারবেন না, হুদাই বসে থাকবেন। কিচ্ছু না। এই যে দেখেন ইন্স্যুরেন্সের ৩ দিন, আমি তো ৩ দিনও ধরি না। যেই দিন যেইটা সবুজ ক্যান্ডেল আসে, একটা বা ২টা এই ক্যান্ডেল দেখে আমি ওইখান থেকে আউট হয়ে যাই। আগে থেকে আমি এন্ট্রি নিয়ে বসে থাকি। হ্যাঁ, এখন যদি আপনি কি করেন, আপনি এইরকম কনফার্মেশন পরে যদি আপনি এন্ট্রি নেন তাহলে হবে না। আপনাকে এই গ্রিন ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেলে আপনাকে এন্ট্রি হইতে হবে। না হইলে জীবনেও পারবেন না এই বাজারে। বাট আমরা ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা জানি, একটা কনফার্মেশন, একটা গ্রিন ক্যান্ডেল, অমুক তমুক, অনেকে অনেক কিছু শেখায়। আপনারা তো এইগুলো নিয়ে বসে আছেন। ভাই বাই সিগন্যাল দিচ্ছে বাট আমার কনফার্মেশন লাগবে। কনফার্মেশন হইতে, হইতে ভাই ফুসুত। এই যে ইন্স্যুরেন্সের তাই হইছে যে ইন্ডেক্স দেখেই বোঝা যাচ্ছে যে কনফার্মেশন হইতে, হইতেই ফুসুত হয়ে গেছে। তো চলেন ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের আলোচনা করি। কারণ ইন্স্যুরেন্সে অনেকেই নতুন করে এন্ট্রি দিয়েছে। এই জায়গাগুলোতে অনেকেই ফাঁসতে পারে এবং তাদের পরবর্তী করণীয়, তাদের প্ল্যান কি হওয়া উচিত সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। চলেন। এই যে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর লিডিং এ যাওয়ার আগেই আমি আপনাদেরকে এটা নিয়ে বার্তা দিয়েছিলাম যে পরবর্তী মানে ব্যাংকের পরে কোন সেক্টর, মানে ব্যাংক যখন বাড়ছে স্লো হয়েছে দেন আমি বলছি ব্যাংকের পরে কোন সেক্টর, সেটা ইন্স্যুরেন্সের কথা আমি বলেছিলাম আপনাদেরকে এবং 2টা ইন্স্যুরেন্সের ওয়াচ লিস্টও দিয়েছিলাম। একটা ইআইএল ছিল আর একটা ছিল হলো প্যারামনটা ভালো করছে, ইআইএলটা একটু স্লো গেছে। বাট পাইছেন তো, ছোট হোক বড় হোক টুকটাক একটু পাইছেন। এনিওয়ে যাই হোক, এখন ইন্স্যুরেন্সের যেটা হয়েছে আপনাদেরকে একটু বলি। ইন্স্যুরেন্সের যে 3টা ক্যান্ডেল, 3টা গ্রিন ক্যান্ডেল এইখানে দিয়েছে। আজকে এই জায়গাটাতে পুরা অফলোডিং হয়েছে। এইটা আমি আপনাদেরকে বলবো যে চার্টের উপরের দিকে এবং বড় একটা বিয়ারিশ পিনবার এবং মোটামুটি ভালো ভলিউম। অফলোডিং আসলে মূলত শুরু হয়েছে এই ক্যান্ডেল থেকেই। এই যে 13ই জানুয়ারি ক্যান্ডেল যেটা থেকে, এটা থেকে অফলোডিং শুরু হয়েছে। মানে স্মার্ট মানি এইখান থেকেই শুরু করেছে। ওরা আস্তে, আস্তে গুছাইছে এই জায়গাটাতে। এইখানে গেছে, যাওয়ার পর আবার একটু রিটেস্ট দিয়ে আবার এই যে এই পর্যন্ত নিয়েছে। এটা ছিল সেকেন্ড। ফার্স্ট টাইম এটা ছিল। আরেকটা সুযোগ ছিল, ওই সুযোগ দেখে আমি বলেছি যে পরবর্তী মুভমেন্ট হইতে পারে ইন্স্যুরেন্স। এই জিনিসগুলো বুঝতে হবে যে ওদের অ্যাকুমুলেশন প্রসেস কোন জায়গাটাতে। অ্যাকুমুলেশন অ্যাকচুয়ালি ওরা এখানে ছিল। এখানে যাওয়ার পরে একটু উঠাইছে, উঠানোর পরে দেন একটু নিচে আসছে, রিটেস্ট দেয়াইছে, রিটেস্ট দেওয়ানোর পরে তারপরে যে সেকেন্ড স্টেপে অফলোডিং হয়েছে। ফার্স্ট স্টেপ অফলোডিং এইখানে অফলোডিং পুরাটাই করে নাই, বাট এই জায়গাটাতে মানে এই যে 13ই জানুয়ারি যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলে হচ্ছে অফলোডিং শুরু। সেকেন্ড টাইম যে মানে গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছে এইটা ছিল ম্যানিপুলেশন, পিওর আপনাদেরকে এখানে ধোঁকা দিছে। একদম 100% পাবলিকরা এখানে ধোঁকা দিছে। আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি যে কি কারণে ধোঁকা দিছে। আমরা কি করি, বাজারে ব্রেকআউট ট্রেড নেই। বাজারের ব্রেকআউট ট্রেড আমরা অলওয়েজ নেই এবং আমাদের অ্যানালিস্ট যারা আছেন, যে ভাইরা আছেন, সবাই এই ব্রেকআউট ট্রেড শেখায়। বাট আমি এই ব্রেকআউট ট্রেডে মানে অ্যাকচুয়ালি এইসব জায়গাটাতে মানে চার্টের উপরের দিকে দেখেন, এইখান থেকে মানে 29 থেকে মোটামুটি ধরেন এইখানে 36 পর্যন্ত ভালো একটা গ্যাপ। মানে সেক্টরাল গ্যাপ 29 থেকে এখানে কত ছিল যে 29 থেকে 36, ভালো একটা গ্যাপ। 7 পয়েন্ট মানে 7 টাকা যদি আপনি হিসাব করেন বা পয়েন্ট হিসাব করেন, যেটা হিসাব করেন না কেন, এইটা কিন্তু ভালো একটা গ্যাপ। এবং এই গ্যাপের পরে উপরের দিকে যখন ব্রেকআউট নেয় তখন কিন্তু এই জায়গার ডাল মে কুছ কালা হে থাকে। কিভাবে আপনাদেরকে বোঝাই দেখেন, এইটা এই যে এইখানে একটা সুইং হয়েছে, এই সুইংকে গত দিন দিয়ে দেখেন ব্রেকআউট দিয়ে ক্লোজ রাখাইছে। ইভেন এইখানে কিন্তু নিচের দিকে দেয় নাই, ক্লোজিং দেয় নাই, মানে ব্রেকআউট দিয়ে ক্লোজ রাখাইছে। এই যে দেখেন ক্লোজ আছে, কিন্তু আপনারা যদি একটু ভালো করে সূক্ষ্ম চোখে দেখতে চান তাহলে দেখেন এই জায়গায় কিন্তু ব্রেকআউট দিয়ে ক্লোজ রাখাইছে। মানে এই জায়গাটাতে যারা ব্রেকআউট ট্রেড নেয় তাদেরকে ট্র্যাপে ফালাইছে। এটাকে বলে লিকুইডিটি। লিকুইডিটি কি জিনিস এখন আর আপনারা জিজ্ঞেস করেন না, এটার জন্য আলাদা থিওরি আছে। যদি কখনো কোনো সময় পাই তাহলে আপনাদেরকে এই লিকুইডিটির বিষয়টা বুঝাই দিব। বাট ইন ডেপথে আমার কোর্সে এইগুলো আমি আলোচনা করি। দেখেন এইখানে একটা লিকুইডিটি নিছে এবং লিকুইডিটি নেওয়ার পরে ক্লোজিংও রাখছে। অনেকেই ভাবছে যে ব্রেকআউট দিছে, এইটা আরো উপরে যাবে। এই যে মুভটা তৈরি হয়েছে বা শুরু করেছে, এই মুভটা কন্টিনিউ করবে। বাট গত পরশুদিন মানে হচ্ছে
13ই জানুয়ারি যখন একবারে এই টপে যায়, যখনই এইটা ব্রেকআউট দেয়া ভাব, তখনই আমি আমার গ্রুপ মেম্বারদেরকে এই যে এই জায়গাটাতে আপনাদেরকে শেয়ার করেছিলাম, দেখেন এই যে 13ই জানুয়ারি, এই যে মামুদের গল্প, এখানে গল্প বলা হয়েছে। এবং আমরা কি করেছি, ট্রেড আওয়ার শেষে, মানে 13ই জানুয়ারি ট্রেড আওয়ার শেষে আমি এখানে কিন্তু বলেছিলাম যে ইন্স্যুরেন্স গুলো লাভে আছে বা ছিল, সেগুলো একদম টপে ছেড়ে দিয়েছি 11টা 35-এ। দেখেন একদম টাইম সহকারে আপনাদেরকে এখানে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু ইন্স্যুরেন্সে এখন প্রফিট টেকিং মুডে আছি। গত পরশুদিন করেছি, গতকালকেও করেছি, এবং আমি নিজে আজকেও একটা স্টক থেকে মানে ইন্স্যুরেন্স আমি বিক্রি করে দিয়েছি সকালবেলায়। এই বিষয়টা, এই যে আপনাদেরকে এইখানে কিন্তু আমি আমার যে যারা পেইড মেম্বার আছে বা যারা আমার গ্রুপ মেম্বার আছে তাদেরকে যে এই মেসেজটা দিয়েছিলাম, এই মেসেজটা আর স্ক্রিনশটটাও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই টাইপের ট্র্যাপে আমরা পড়ি। শুধু এই জায়গায় হয়েছে না, একটা জায়গায় না, আরো অনেকগুলা জায়গা আছে। আপনারা একটু যদি খেয়াল করেন, এই যে এই জায়গাটাতেও একটা ট্র্যাপের, এই যে দেখেন এখানেও কিন্তু ব্রেকআউট, এটাও লিকুইডিটি, যে আগে সুইংকে উপরে নেওয়ার পরে নিচে আসছে, দেখেন এখানেও লিকুইডিটি হয়েছে। ইভেন এইরকম আর একটা জায়গায়ও আছে, এই যে দেখেন এই সুইং এর হাই, এই যে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেওয়া হয়েছে, তারপরে হয়েছে লিকুইডিটি ট্র্যাপিং। বারবার করে আমাদেরকে এইভাবে করে লিকুইডিটি ট্র্যাপিং এর মধ্যে ফালায়। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কোর ওয়েতে অ্যানালাইসিস করতে হবে। ভাই ব্রেকআউট দিলেই আপনি হুমড়ি খেয়ে পড়েন। এই যে হুমড়ি খাওয়ার পরে কালকে যারা ব্রেকআউটের পরে ট্রেড নিয়েছে এই ইন্স্যুরেন্স সেক্টরে, তারা আজকে কিন্তু ধরা। দেখেন ইভেন আমি আপনাদেরকে মেসেজও দিয়ে দিয়েছি। অনেকেই কালকে বাড়তে দেখে আমাকে বলছে, ভাই আপনি তো বিক্রি করে দিয়েছেন, দেখেন আমরা এখন প্রফিটে আছি। ভাই আমি জানি ওইখানে আমি কি করেছি, এটা আমি জানি। আমি সেফ সাইডে আগে থেকেই আসছি। আপনাদেরকে এতটুকু বাড়াইছে জাস্ট ধোঁকা দেওয়ার জন্য, আর কিচ্ছু না। এটা স্মার্ট মানির খেলা। স্মার্ট মানি না বুঝলে হবে না। অনেকেই দেখি এখন বলতেছে এরকম করে যে কোন একটা স্টক পার্টিকুলার, ধরেন ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটা স্টক বা দুইটা স্টক ভালো পরিমাণ গ্যাপ দিয়ে দিছে, 10%, 15% বা 20-30% একটা গ্যাপ দিয়ে দিছে। ধরুন ক্রিস্টালের কথা বলি আর প্যারামাউন্টের কথা বলি। ক্রিস্টালটা মোটামুটি একটা গ্যাপ দিছে এবং প্যারামাউন্টও টুকটাক একটা গ্যাপ দিছে। দেওয়ার পরে অনেকে কি করছে, এই স্টকগুলোতে ছিল, এই টাইপের স্টকগুলোতে ছিল ইন্স্যুরেন্স সেক্টরের। এরা কি করে, এরা হচ্ছে ওই টাইপের, মানে যেটাতে আপনার 10%, 15%, 30% প্রফিট হলো, ওইটা বিক্রি করে দিয়ে আবার বটমের যে ইন্স্যুরেন্সটা আছে, যেমন ধরেন এশিয়া ইন্স্যুরেন্স অথবা জনতা ইন্স্যুরেন্স, মানে এগুলো বটমে আছে, এগুলো তেমন একটা বাড়ে নাই। ইন্স্যুরেন্স মুভমেন্ট হচ্ছে কিন্তু ওইগুলা বাড়ছে, বাট নিচে থাকা অনেক স্টকে এইগুলোতে সুইচ করে গেছে। আলটিমেটলি দেখেন এইগুলো আজকে যখন কারেকশন হয়েছে, এইগুলো শুদ্ধাও কারেকশন হয়েছে, মানে জনতা এবং এশিয়া ইন্স্যুরেন্স। এটা কি হইলো ভাই? আপনারা জানেন আমাদের বাজারে সেক্টরাল মুভমেন্ট দেয়, সেক্টর উঠলে মোটামুটি সব শেয়ারই ওঠে, এবং যখন পড়া শুরু করে ওই সেক্টরের সব শেয়ারই পড়া শুরু করে। তাহলে ভাই আপনি সুইচিং করলেন কোথায়? আপনার সুইচিং করা উচিত ছিল যে অন্য একটা সেক্টরে। আপনি কি করছেন, একটা স্টক থেকে প্রফিট করছেন 20%, ধরেন ক্রিস্টাল থেকে আপনি 20% প্রফিট করছেন, আপনি নিচে এসে এসে ইন্স্যুরেন্স কিনতেছেন। তাহলে হইলো এটা কোনো কিছু? এটা তো হইলো না। আপনি তো আবার সেই ট্যাপের মধ্যে পড়লেন। দেখা গেল ওই ক্রিস্টাল থেকে 20% পাচ্ছেন, এশিয়া এই যে এখন কারেকশন হচ্ছে, এশিয়া আপনাকে আরো 20% লস করে দিবে। তাহলে কোনো কিছু হইল? এরকম অনেকেই বাজারে করে, আমি দেখেছি। অনেকেই এখন ওই টাইপের মেসেজ দিচ্ছে বা ওই টাইপের আপনাদেরকে সিগন্যাল দিচ্ছে যে যেগুলা বেড়ে গেছে ইন্স্যুরেন্সে সেইগুলা সেল করে দিয়ে নিচে থাকা ইন্স্যুরেন্সগুলা বটমে, এবং ফান্ডামেন্টাল স্টকগুলো আপনারা দেখেন। ভাই আমি আপনাদেরকে এর আগে বুঝাইছি যে ফান্ডামেন্টাল দিয়ে আমাদের বাজার চলে না। আমি একদম ধরে মেঘনা ইন্স্যুরেন্সের কথা বলেছি। দেখেন মেঘনা ইন্স্যুরেন্স কি হয়েছে? মেঘনা ইন্স্যুরেন্সের ইপিএস ভালো দিয়েছে গত কোয়ার্টারে। শেয়ারটা 28-29 টাকার থেকে পরে 22 টাকার ঘরে নেমে আসছে। ইপিএস দেওয়ার পরও ইপিএস ভালো আসছে। তারপরেও এখন আবার সেই স্টকটা 31-32 টাকার ঘরে চলে গেছে। কি কারণে? কারণ হচ্ছে ওখানে স্মার্ট মানি ছিল। সে 22 টাকার থেকে কিনে আবার 32 টাকায় গেছে। আমি নিজেও এই ইন্স্যুরেন্সের মধ্যে আমার হাতে একটাই স্টক ছিল, সেটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। এই মেঘনা ইন্স্যুরেন্স আমি নিজেও ট্রেড করছি। এই জায়গাগুলোতে আমি আটকে গেছিলাম। মোটামুটি যে আপনারা জানেন যে এই জায়গাগুলোতে ইন্স্যুরেন্সের একটা সিগন্যাল দিচ্ছিল, আমি এখানে কিনেছি। তারপরে ওই যে বাজারে নেগেটিভ নিউজ আসছে, মানে মার্জিন ইস্যু ছিল। তো ওই কারণে বাজারে এই এতটুকু কারেকশন হয়েছে। আমি এই জায়গাতে কোনো পরিমাণে স্টক বিক্রি করিনি। এই ইন্স্যুরেন্স আমার হাতে ছিল। আমি বিক্রি করি নাই। আমি কি করছি, ওই মেঘনা ইন্স্যুরেন্সটা আমি আরো নিচে 22 টাকার ঘরে বা 23 টাকার ঘরে আরো অনেকগুলা কিনেছি। আস্তে, আস্তে 26 টাকা, 28 টাকা, 29 টাকা, এই যে লাস্ট টাইম আজকে 30 টাকা কত 50 পয়সা করে বিক্রি করে দিলাম। একদম ফুল আজকে অফলোডিং করে দিছে। আমি টুকটুক করে এর মধ্যে বাই সেল করছি। দেখেন 22 টাকার থেকে 30 টাকা 50 পয়সা, স্টকটা কিন্তু খারাপ না। অনেকটাই প্রফিট দিছে। বাট আপনাকে বুঝতে হবে কোথায় বিক্রি করব, কোথায় আবার কিনবো নতুন করে। আমি প্রত্যেকটা সুইং এই মেঘনা ইন্স্যুরেন্সের প্রত্যেকটা সুইং ধরে ট্রেড করছি।
ওটাকে বলে নিটিং। আপনারা নিটিং করেন কি? সকালে কিনেন বিকেলে বিক্রি করেন। এটা নিটিং বলে না। আপনাকে সুইং ধরে, ধরে নিটিং করতে হবে। বাট এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, তাহলে ভাই ইন্স্যুরেন্সে অলরেডি যারা আটকে গেছে বা আমরা যারা কিনে ফেলছি তাদের কি করা উচিত? ভাই, ইন্স্যুরেন্স যদি কিনে থাকেন, যদি আপনার ম্যাচুরিটি না হয়, গতকালকে যারা কিনেছেন, সুযোগ পাইলে আপনারা একটু বের হয়ে যান অথবা আরেকটু নিচে আসুক, তখন এভারেজ করেন। কারণ আমরা দেখি, দেখেন ইন্স্যুরেন্স যতবারই মুভ দিছে যে এইখানে দেখেন বেশি বড় মুভ না। এই যে এইগুলাতে কিন্তু বেশি বড় মুভ নেই, যে এখানে ৩ টা ক্যান্ডেল হয়েছে। তারপরে যখন মুভ দেয়, এই যে এখানে গ্রিন ক্যান্ডেল দেখেন কতটুকু মুভ, অল্প, অল্প ছোট, ছোট মুভ। এই যে এইখানেও ছোট মুভ, এই জায়গাটাতেও ছোট মুভ। তাহলে আপনি কেন এই বাজারে, মানে বাজার হয়ে গেছে শর্ট, এই শর্ট বাজারেও আপনি কেন এত বড় মুভ আশা করতেছেন? এত বড় মুভ আশা করলে তো হবে না। এই ৩ নাম্বার মানে এই ১৩ই জানুয়ারি থেকে শুরু করছে তারা ট্রেডিং এবং আজকে ফাইনালি আপনার চোখে পড়তেছে। বাট গতকালকেও আপনাদেরকে মনে হয়েছে যে এই সেক্টরটা ফ্লাই করবে। হ্যাঁ, ফ্লাই করবে। আমিও জানি ফ্লাই করবে। বাট ফ্লাই কখন করবে সেটাও আমি আপনাদেরকে অবগত করব। বাট এখন একটু স্লো থাকবে। তবে আহামরি পড়বে না, আমি এটা বলেও দিচ্ছি আপনাদেরকে। যারা কিনেছেন ইন্স্যুরেন্স আপনাদের তেমন একটা লস দিবে না। বাট আপনি যদি টেকনিক্যালি খুব সাউন্ড হন এবং খুব সুন্দর করে সুইং ধরতে পারেন, তাহলে সেই জায়গাগুলোতে ট্রেড করে, করে এই স্টক থেকে বেরোইতে পারবেন এবং এট লিস্ট প্রফিট নিয়েও বেরোতে পারবেন। যেমন আমি মেঘনা থেকে করেছি। এটাও করতে পারবেন। বাট আপনাকে ওই বিষয়টা জানতে হবে। না জানলে হবে না। যদি না জানেন তাহলে কারো সহযোগিতা নেন, কারো সাথে পরামর্শ করেন যারা এই বিষয়গুলো ভালো বুঝে, তাদের সাথে শরণাপন্ন হন। দেখবেন আপনাকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে। এবং আমার সাথে যারা ট্রেড করেন তাদেরকে আমি গত পরশুদিনই মোটামুটি সেল করাইছি। গতকালকেও সেল করছি আমরা। এই যে আজকে লাস্ট টাইম আমিও ছিলাম একটা স্টকে, ওই যে মেঘনাতে আমি গত পরশুদিন একটু নিটিং করেছিলাম মেঘনা। উপরে বিক্রি করে নিচে আবার কিনেছিলাম। এই যে আজকে সেগুলো ছেড়ে দিয়েছি। বাট এই বিষয়গুলা আপনাদেরকে ইন ডেপথ এ জানতে হবে। সো ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে কতদূর পর্যন্ত আসতে পারে ভাই এখনই বলা যাচ্ছে না। এটা একটু সময় লাগবে আমাকে বলতে যে এটা কারেকশন হচ্ছে, কতদূর পর্যন্ত হবে সেই বিষয়াদি নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিব। বাট প্রফিট টেকিং এর একটা জায়গা ছিল, আজকেও ছিল সকালবেলা। বাট আমরা অতি উৎসাহী হয়ে যাই, বাজারে লোভ করি। ভাই আপনি যেখানে দেখতেছেন যে আজকে একটা স্টক বাড়লে কালকেই সেটা মানে স্লো হয়ে যাচ্ছে, সেই দিন ইন্স্যুরেন্স আপনাকে ৩ দিন সুযোগ দিয়েছে। ৩ দিন বাড়ছে। তো আপনি ৩য় দিনের দিন কি করে এই জায়গাগুলাতে এন্ট্রি নেওয়ার চিন্তা করেন? যাই হোক, বাজার স্লো, বাজার এখন খুবই শর্ট প্রফিট দিচ্ছে। ৫%, ৭%, ১০% যে যেভাবে পারতেছে প্রফিট নিচ্ছে, আমরাও তাই করতেছি। ভাই বাজারের বিপরীতে গিয়ে আমি কখনোই কোনো কিছু করতে পারব না। এই হলো বিষয়। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে মোটামুটি আপডেট দিয়েছি। যতটুকু বোঝানোর কথা ছিল ততটুকু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো চলেন আমি আপনাদেরকে ওয়াচ লিস্ট দিতে চেয়েছি যে ইন্স্যুরেন্সের পর কোন সেক্টর বা কোন টাইপের স্টকে আমরা নজর দিব, সেই টাইপের ২-১ টা স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ২-১ টা না, মোট ৩ টা স্টক আমি বেছে রেখেছি। এই ৩ টা স্টক আপনারা আপনাদের মতো করে ওয়াচ লিস্টে রাখবেন। আমি আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদেরকে শেয়ার করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স যেহেতু স্লো হয়েছে, এখন অন্য কোন একটা সেক্টর উঠে আসবে। তার মধ্যে লো পেইড, এই যে দেখেন ইন্স্যুরেন্স যখন উপরে যায় তখন কিন্তু লো পেইড একদম স্লো। এই স্লোর মধ্যে আমরা কিনতে চাই না। এই যে ইন্স্যুরেন্স যখন স্লো ছিল তখন কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম। তো ওই স্লোর মধ্যে যারা কিনেছে তারা কিন্তু এই যে গতকালকে আজকে প্রফিট নিতে পারছে। তো এই যে আমরা তো লো পেইড এর দিকে তাকাচ্ছি না এখন। লো পেইড কিন্তু এখন স্লো। আপনাকে এই স্লোর মধ্যেই মানে মাল কালেকশন করতে হবে। কিচ্ছু করার নাই। এই ৪৩-৪০ এর মধ্যে এই সিনো বাংলা আমরা একবার কালেকশন করেছি। আবার এই যে এই লেভেল ৪৮, ৪৭, ৫০ এই লেভেলে আবার বিক্রি করে দিয়েছি। এখন আবার নিচে আসছে, আবার নেয়ার চেষ্টা করব। তো এই যে এখন রেট আছে কত? ৳৪৫.৭০। আপনারা চাইলে এই সিনো বাংলাটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে এটার অবশ্যই স্টপ লস ধরতে হবে। স্টপ লস হচ্ছে কত? ৳৪০ র নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস, এবং পরবর্তীতে কতদূর গন্তব্য, ভাই গন্তব্য এখন বলাই যাচ্ছে না। এই মুহূর্তে যে বাজারের সিচুয়েশন, আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি। বলাই যাচ্ছে না, আমাদের প্রত্যেক দিনই সিদ্ধান্ত চেঞ্জ করতে হচ্ছে। তো আপনারা আপনার মতো করে ৫% নিবেন না, ১০% নিবেন না, ১৫% নিবেন, সেটা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, অনেকেরই এই স্টকগুলো এখন পছন্দ হবে না, কারণ এগুলোর ভলিউম ড্রাই। ভাই এই ড্রাই অবস্থায়ই স্টকগুলা কালেকশন করতে হয়। আমিও এখন তাই করতেছি। হ্যাঁ, ভলিউম আপ, যখন ভলিউম বাড়ে সেটার বিষয় আলাদা থাকে। সেটা ইনডেক্সের রিডিং আলাদা থাকে। ইনডেক্স আপনি কিভাবে রিড করতেছেন এবং ইনডেক্স আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা সেই বিষয়টার উপর ডিপেন্ড করে ভলিউম যে স্টকে হয় সেই স্টকগুলোতে এন্ট্রি নেওয়া যায় ওই সময়টাতে। কিন্তু বাট এখন বাজারের সিচুয়েশন ভিন্ন। সো ওই সিচুয়েশন ভিন্নর কারণে এই সিনো বাংলাটা আপনারা এই ড্রাই ভলিউমও টুকটুক করে কালেকশন করতে পারেন। মানে লো পেইড আমি চিন্তা করতেছি যে সামনে হয়তোবা লো পেইড একটু মাথাচাড়া দিয়ে উঠবে। কারণ হচ্ছে লো পেইড এই যে ইসের মধ্যে, মানে হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে লো পেইড একটু স্লো ছিল। এর পরেরটা হচ্ছে মুন্না গ্রহ। আমার
খুবই পছন্দের একটা স্টক। এই স্টকটা আমরা বারবার করে ট্রেড করি। এই যে দেখেন আগের বারও এই জায়গাগুলোতে আমার আঁকানো-টাকানো ছিল। আমি এই যে এই লেভেলে মানে ৩৬০-৮ লেভেলে কিনে তারপরে মোটামুটি এই যে ৩৫০, ৫৫ বা ৩৬০ লেভেলে বিক্রি করে দিয়ে বেরিয়েছি। এখন এই স্টকটা এই যে কারেকশন হইছে। এই যে কারেকশন হইছে, কারেকশন আপনারা তো এই কারেকশনে এন্ট্রি নিবেন না। কারণ এখানে ভলিউম ড্রাই এবং প্রাইসটা পড়তেছে। অনেকেই বলবে যে এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে বা কনফার্ম করে দিছে। ভাই ডাউন ট্রেন্ড কনফার্ম করলেও এগুলো সুইং ট্রেডিং আছে। এই যে এইখানে আসার পরে এই জায়গাটাতে ঠিক এই জায়গাগুলাতে আমরা সুইং ট্রেডিং করি এবং এই প্রত্যেকটা সুইং ধরে আমরা ট্রেড করার চেষ্টা করি। এই সুইং ট্রেডিংগুলো আপনাকে বুঝতে হবে। বাজারে খুব কাজে দিচ্ছে এখন সুইং ট্রেডিংটা। তো এর একটা মোটামুটি যে ডাউন ট্রেন্ডের যে সুইংটা ছিল, এই ডাউন ট্রেন্ড বলব না, মানে রিটেস্টের যে সুইংটা ছিল, এই সুইংটা মোটামুটি একটা লেভেল পর্যন্ত আসছে এবং এইখানে দেখেন ২ টা আজকে এবং গতকালকে যে ২ টা ক্যান্ডেল দিছে এটাকে বলা হয় ম্যানিপুলেশন ক্যান্ডেল। আপনারা একটু ধরে রাখেন, এটা খুব পিওর জিনিস এবং অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস ম্যানিপুলেশন ক্যান্ডেল কি। এর সাথে আরো অনেক কিছু দেখতে হয়। শুধু আপনার ক্যান্ডেল দেখেই হবে না। এই যে এই জায়গাটাতে দেখেন ম্যানিপুলেশন ক্যান্ডেল হয়েছিল যে বেয়ারিশ পিন বার, বাট এটা পজিশন কোথায়, এর সাথে আরো অনেক কিছু দেখতে হয়, অনেক বিবেচনা করতে হয়। সো ওই বিবেচনা করেই আমি আপনাদের সামনে এটা নিয়ে এসেছি। তো এইখানে দেখেন ম্যানিপুলেশন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউমটা মোটামুটি কমে আসছে। সো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটার স্টপ লস হচ্ছে ৩৩০ টাকার নিচে ক্লোজ দিলে স্টকটা থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। এই হলো লো পেইড থেকে ২ টা স্টক আপনাদের সাথে শেয়ার করলাম। এক হচ্ছে সিনো, ২ হচ্ছে মুন্না এগ্রো এবং লাস্টলি আরেকটা স্টক আছে, সেইটা লো পেইড এর কোনো স্টক না। সেইটা হচ্ছে ভলিউম সাপোর্টেড স্টক। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভলিউম সাপোর্টেড স্টক কি? এখন যে বাজারে ৳৩৫০ কোটি টাকার আশপাশে ভলিউম হচ্ছে, এই সাপোর্টেড রিলেটেড স্টক কোনটা? আমি অলওয়েজ বলি যে আপনাকে এই টাইপের ভলিউম সাপোর্টেড স্টকে থাকতে হবে। তো এই নাহি ক্যাপ এটা হচ্ছে ছোট শেয়ারের মধ্যে পড়ে। এই নাহি ক্যাপটা একটু ভলিউম সাপোর্টেড শেয়ার এবং এই যে দেখেন এইখানে কিন্তু বেশ বড় একটা ভলিউম হয়েছিল। হওয়ার পরে তারপরে স্টকটা কিন্তু স্লো হয়ে গেছে। এই যে আল্ট্রা ভলিউম, এই আল্ট্রা ভলিউম হইলে আমরা অনেক সময় বের হয়ে যাই। এগুলো বুঝতে হবে। হুট করে আল্ট্রা ভলিউম হলে কি করতে হয়? এগুলো ইন ডেপথ আমি আমার ক্লাসে ভলিউম ক্লাসে শেখানোর চেষ্টা করি। এবং আপনারা লাস্ট টাইম ওই যে ন্যাশনাল লাইভ আপনাদেরকে বলেছিলাম যে হুট করে ভলিউম হইছে। দেখেন ন্যাশনাল লাইভ কিন্তু তখন ছিল হলো ৳৯৩-৯৪ ঘরে। আজকে ৳১০০ ঘরের থেকে উঠে আসছে। যারা বুঝার তারা অলরেডি একটা প্রফিট ওইখানে টেক করে ফেলছে। হ্যাঁ? লাইফ ইন্সুরেন্স বাড়বে না তা না। আমি সেটা বলছি না। লাইফও সামনে বাড়বে। আপনাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম এর আগে পরে পোস্টের মধ্যে যে কোন সেক্টরটা বাড়তে পারে আপনারা একটু এখন মিলাই নিয়েন। যাই হোক এনিওয়ে এই যে নাহি ক্যাপটাও মোটামুটি ভালো পরিমাণে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন হওয়ার চেষ্টা করতেছে এবং এইটাও দেখেন একটা কি ক্যান্ডেল? ম্যানিপুলেশন ক্যান্ডেল। আমি আমার মতো করে নাম দেই। এখন অনেকেই এই ম্যানিপুলেশন ক্যান্ডেল নিয়ে YouTube, Google করবে। ভাই এটা কোথাও পাবেন না। আমি যেইটা আমার মতো করে আমি পাই, সেইটা আমি আমার মতো করে নাম ডাকি। ইভেন অন্য কারো কাছে যদি এই ম্যানিপুলেশন ক্যান্ডেলের কথা শুনেন, তাহলে তারা হয়তোবা আমার কাছ থেকে কোনো না কোনোভাবে জানছে বা বুঝতে পারছে। সো এই ম্যানিপুলেশন ক্যান্ডেলের পরে কি হয় আপনারা একটু দেইখান। যাই হোক এনিওয়ে আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এই স্টকটার স্টপ লস ধরবেন ৳১৭.২০। ৳১৭.২০ নিচে যদি কোনো কারণে চলে আসে তাহলে স্টকটা স্টপ লস অবশ্যই নিয়ে নিতে হবে। তো এইটাও একটা সুইং ট্রেডিং এর অপরচুনিটি আছে এখানে। যে এইখানে যেমন একটা ছিল সুইং ট্রেডিং এর অপরচুনিটি, এখান থেকে মানে ৳১৭ থেকে মোটামুটি এখানে ৳১৯.৮০ পর্যন্ত গেছে। খারাপ না। টুকটাক যতটুকু পাওয়া যায় এই যে এই জায়গা দেখেন, যদি এখান থেকে এই পর্যন্ত দেখেন তারপরে ১৬%। আমার ১৬% দরকার নাই ভাই। এই বাজারে ৭-৮%, ১০% পেলেও এনাফ। আর কিচ্ছু লাগে না। খুব কষ্ট হয়ে যাচ্ছে মানুষের এই প্রফিট গুলা ধরতে। আসলে ভাই এই বাজারে যারা প্রফিট টেকিং কোথায় করতে হবে এই বিষয়টা না জানে তারা সারা জীবনই লুজার হন। কারণ তাদের ওইখানে সাইকোলজি কাজ করে, এই আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে। ভাই প্রফিট টেকিং এর কোনো বিকল্প নাই। আমি বারবার করে এই কথা বলি। সেটা শর্ট প্রফিট হোক আর একটু বড় প্রফিট হোক। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে কোন সিচুয়েশনে শর্ট প্রফিট করতে হবে এবং আপনাকে এটাও বুঝতে হবে যে কখন আমি শেয়ারটা হোল্ড করব, একটু বড় প্রফিট নিব ৫০%, ১০০%, ৭০%। সেই বিষয়টাও বুঝতে হবে। বাজার শর্ট থাকলে কি করব? আর বাজার যদি একটু লং থাকে তখন কি করব? সেইটা আপনাকে জানতে হবে। সেই বিষয়টা আপনাকে এনালাইসিস বুঝতে হবে। না বুঝলে ভাই বাজারে জীবনেও টিকে থাকতে পারবেন না। এই যে দেখেন ইন্সুরেন্স আপনাকে একদম দেখিয়ে মানে হাতে দেখিয়ে ধরিয়ে তারপরে কি করল? আজকে ডাম্পিং হইছে। এই যে দেখেন এই স্টকটাও একটু খেয়াল করে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে লিকুইডিটির কথা বললাম। এই যে এই হাইকে কিন্তু ব্রেকআউট দিয়েছিল। যারা এইখানে ব্রেকআউট ট্রেড নিছে তাদের স্টপ লস হিট। একদম 100% হিট। যারা বাজারে টুকটাক এনালাইসিস করেন বা এনালাইসিস যারা শেখান তারা কিন্তু এই ব্রেকআউট ট্রেড গুলা দেখান যে এখানে ব্রেকআউট ট্রেড আছে। বাট ব্রেকআউট ট্রেড কখন নিতে হবে, কোন সিচুয়েশনে নিতে হবে, কোন পজিশনে নিতে হবে সেইটা কিন্তু তারা ওইভাবে করে শেখান না বা
তারা হয়তো বা নিজেরাও জানেন না, বা যারা করেন তারাও নিজেরা জানেন না। বাট দেখেন এই জায়গাগুলোতে কিন্তু ব্রেকআউট হয়েছিল, বাট টিকে নাই, স্টপ লস হিট করে নিচে আছে। এখন দেখেন আমি কিন্তু এই স্টকটা অবজারভেশনে রাখছি। এইখানে কেউ এন্ট্রি নিবে না, কোনো ব্যাটাই এন্ট্রি নিবে না এই জায়গাটা, কারণ ভলিউম ড্রাই হওয়া ভলিউম আমরা যাইই না। এটাই আমাদের বড় প্রবলেম। আমরা যখন ভলিউম অনেক বেশি হয়ে যায়, এই জায়গাগুলোতে ভলিউম যখন বেশি হয়, তখন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমিও নেই, বাট বাজারের সিচুয়েশন বুঝে। আপনাকে এই সিচুয়েশনগুলো বুঝতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, বাট আপনারা যদি ভিডিওটা একদম আবার রিপিট করেন, তাহলে বিষয়টা আরো সুন্দর মতো বুঝতে পারবেন যে আমি এখানে কি বলার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।